আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা নতুন একটা বই শুরু করতে যাচ্ছি, আর এই বইটা হচ্ছে মানবিক গ্রুপের, ঠিক আছে, মানবিক বিভাগের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে নিয়েছেন যে আসলে কি বিষয়ে আমরা আলোচনা করব। তো এর আগে আমরা অর্থনীতির একটা অধ্যায় শেষ করেছি, আর আজকে আপনাদেরকে ওপেন ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পড়াবো। তো চলেন দেখে নেওয়া যাক যে আজকে আপনাদেরকে কি কি পড়াতে পারি। তো যারা ওপেন ইউনিভার্সিটিতে পড়েন তাদেরকে আমি স্বাগতম জানাই এবং অভিনন্দন জানাই যে একবার ঝরে পড়ার পরেও নিজের উদ্যোগে আবারও ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। এটা কিন্তু সকলে পারে না, ঠিক আছে, মনের জোর লাগে, তারপর আবার টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। তো সর্বোপরি আপনার মনের জোরটা হচ্ছে বড়। তো আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় বর্ষেরটা পড়ব। আমাদের যে এই ইতিহাস বইটা ওপেন ইউনিভার্সিটির, এটা খুবই সংক্ষিপ্ত। আমি ইন্টারে 4 বছর পড়েছি। আমি 2019-20 ব্যাচ ছিলাম জেনারেলে। তো 2 বছর পড়ার পর জাস্ট রেজিস্ট্রেশন করতে পারি নাই কিছু কারণে, ঠিক আছে। যার কারণে আমি কলেজের সবকটা বই পড়েছিলাম সে সময়ে, এবং পরবর্তীতে আমি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এইচএসসি কমপ্লিট করি, ঠিক আছে। তো এখন আমার জেনারেলের বইয়ের জ্ঞানগুলোও আছে, প্লাস হচ্ছে ওপেন ইউনিভার্সিটির বইয়ের জ্ঞানগুলোও আছে। তো সেই জ্ঞানের আলোতে আমি আপনাদেরকে বলছি, এই যে বইগুলা লেখা হয় ওপেন ইউনিভার্সিটির, এগুলা খুবই সংক্ষিপ্ত। জেনারেল বইয়ে যা থাকে তার 30% এই বইয়ে দেওয়া হয়, বাকি 70% নাই, উধাও করে দেওয়া হয়। তাই বলা যায় আপনার জেনারেলের চাইতে উন্মুক্ততে এইচএসসি করা খুবই সহজ। মূলত যে ঘটনাগুলো আমি এই বই পড়লাম সেগুলা খুবই সংক্ষিপ্ত, আর জেনারেলে এই ঘটনাগুলা খুবই ডিটেলসে বলা হয়, কিন্তু ওপেন ইউনিভার্সিটিতে আমি এই বইগুলা পড়ে দেখলাম তেমন কোনো ঘটনা বলা হয় না, জাস্ট সারসংক্ষেপ এই বইটাতে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো চলেন আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম অধ্যায় বা প্রথম ইউনিট দেখে নেই এবং আপনাদের সাথে আলোচনা করি। তো দেখেন, ইসলামের ইতিহাস নিয়ে অনেকে কিন্তু আলোচনা করে না, ঠিক আছে, অনেক শিক্ষক আছে, তো এগুলা অতটা গুরুত্ব দেয় না। আসলে অনলাইনে এগুলা ছাড়া প্রয়োজন। ছাত্রছাত্রীরা অনেকে আছে অমনোযোগী, তারা কিন্তু এই ভিডিওটা দেখলেই কিন্তু খুব সহজেই পারবে, ঠিক আছে। আর অনেকের হাতে সময়ও থাকে না, কাজের পাশাপাশি আপনার এই যারা ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয় তারা হাতে সময় নিয়ে যে পড়বে ওই সময়টা তাদের নেই। তো তাদের উদ্দেশ্যে বলছি, যারা ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন এবং খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন, আপনারা জাস্ট এই ভিডিওটা সামনে প্লে করে রাখেন এবং আপনি আপনার কাজ করতে থাকেন, ঠিক আছে। এবং মনোযোগটা একটু একটু করে এই ভিডিওতে দিন, যাতে এটা শুনলে আপনার উপকার হয়। আমি যা যা বলবো একটু শুনলেই আপনার ইনশাল্লাহ ভালো একটা মার্ক চলে আসবে। তো আমরা পড়া শুরু করছি। প্রথম ইউনিট, ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা। তো প্রথমত যারা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছেন দ্বিতীয় বর্ষে, তো ফার্স্ট ইয়ারে আপনারা কিছু কিছু ঘটনা হয়তো জানেন। সেই ঘটনাগুলো আপনার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে এই যে মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় ও মুলতান বিজয়ের কারণ, ঘটনা এবং ফলাফল, এগুলো কিন্তু আপনি প্রথম বর্ষে পড়ে এসেছেন, যার কারণে এই পার্টটা আমি পড়াবো না। এবং হচ্ছে প্রথম পার্ট, যেটা হচ্ছে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের আর্থ সামাজিক এবং রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এটা নিয়ে আমি হালকা আলোচনা করব। তো দেখেন, ভারতের মুসলিম আসার আগে ভারতের যে সামাজিক অবস্থা সেটা খুবই খারাপ ছিল, ঠিক আছে। ভারতে যে রাজারা ছিল, বিভিন্ন রাজ্যে শাসন করত, তারা একে অন্যের সাথে দ্বন্দ্ব ছিল, একে অন্যকে হিংসা বিদ্বেষ, ঠিক আছে, এগুলো করত, যার কারণে তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না, ঠিক আছে। এবং সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার মানা হতো, যার কারণে ভারতের সামাজিক অবস্থা খুবই খারাপ ছিল, ঠিক আছে। আর হচ্ছে আর্থসামাজিক অবস্থা, ভারত কিন্তু আমাদের পুরো এশিয়া, ঠিক আছে, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, এই সবকটা মিলে কিন্তু একটি ভারত ছিল। এই এশিয়াটা আল্লাহর রহমতে প্রাকৃতিক ভাবেই সম্পদশালী,
ঠিক আছে, প্রাকৃতিক সম্পদে ভরা ছিল বা পূর্ণ ছিল। ঠিক আছে, তো এই অর্থনৈতিক ভাবে এই ভারত বা এশিয়া খুবই ধনী ছিল। ঠিক আছে, আর হচ্ছে আপনার রাজনৈতিক অবস্থা আমি আপনাদেরকে যেমন বললাম যে ভারতের যে রাজারা শাসন করতো একে অন্যের সাথে সবসময় ঝগড়া দ্বন্দ্ব বিদ্বেষ লেগেই থাকতো। ঠিক আছে, তো মূলত বলা যাইতে পারে একে অন্যের সাথে দ্বন্দ্ব বিদ্বেষ লেগে থাকার কারণে এবং রাজাদের মধ্যে অনৈক্য থাকার কারণে ক্রমেই তারা দুর্বল হয়ে পড়ে, তারা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং এই সুযোগটা কাজে লাগিয়ে এই ভারতের আর্থিক সামাজিক এবং রাজনৈতিক এই যে অবস্থা খুবই করুণ হয়, যার কারণে অন্যান্য বা বাইরের দেশ থেকে এই দেশে আক্রমণের যে চান্সটা সেটা বেড়ে যায়। ঠিক আছে, অন্য দেশের রাজারা অন্য দেশের শাসকরা এসে এখানে আক্রমণ করে এবং রাজ্য জয় করে অনেকে আবার লুট করে নিয়ে যায়। সম্পদ যা থাকে ভারতের যে সম্পদগুলা এগুলা লুট করে অনেকে নিয়ে যায় নিজের দেশে। তো এগুলা সম্পর্কে আপনাদেরকে ভবিষ্যতে বলবো। জাস্ট আপনার ভারতের যে আগে যে সময়টা আমি যে সময়টা এক্স্যাক্টলি বলতে যাইতেছি সেটা হচ্ছে 1000 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এই সময়ে বা এর আগে এই ভারতের অবস্থা ঠিক এমনই ছিল, যেমনটা আমি বললাম যে আর্থসামাজিক রাজনৈতিক এবং সামাজিক অবস্থা খুবই করুণ ছিল সে সময়ে। ঠিক আছে, তো চলুন আমাদের প্রথম পার্টে আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিলাম যে ভারতের অবস্থা ঠিক কেমন ছিল। এবার আমি আপনাদেরকে বলবো পার্ট 3 সম্পর্কে। পার্ট 3 আপনি দেখতে পাবেন সুলতান মাহমুদ, সামরিক অভিযান, চরিত্র ও কৃতিত্ব। সুলতান মাহমুদ সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। সুলতান মাহমুদ একজন শাসক ছিলেন যিনি ভারতে 17 বার আক্রমণ করেছে এবং 17 বার তিনি বিজয়ী হয়েছিলেন। ঠিক আছে, তিনি আসলে এই ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা বা মুসলিম হিসেবে তিনি ভারতে আক্রমণকারী হিসেবে ঐতিহাসিকদের কাছে পরিচিত বা তারা গণ্য করে থাকে আসলে। তো আমরা সুলতান মাহমুদ সম্পর্কে যেহেতু জানতে চাই তাহলে একটু বিস্তারিত বলি। হ্যাঁ, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, সুলতান মাহমুদ ছিলেন আপনার তুর্কি বংশের। কোন বংশের? তুর্কি বংশের। এই সুলতান মাহমুদ শাসন করে 1000 সাল থেকে 1032 খ্রিস্টাব্দ। এই বই যেটা দেওয়া আছে এইভাবে আপনাদেরকে পড়াবো। তো এখানে 32 দিয়ে দিব। 1000 থেকে 1032 খ্রিস্টাব্দ, টোটালি 32 বছর তিনি শাসন করে। আচ্ছা, তিনি কোন বংশের এটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম। বংশ হচ্ছে তুর্কি। আচ্ছা, এই সুলতান মাহমুদের বাবার নাম হচ্ছে আবার সবুক্তগিন। নাম কি? বাবার নাম হচ্ছে সবুক্তগিন। সুলতান মাহমুদের বাবার নাম সবুক্তগিন এবং এই সুলতান মাহমুদের বংশটাকে বলা হয় গজনী বংশ। কি বংশ? গজনী বংশ। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এটা এমসিকিউ তে আসে, সেটা হচ্ছে কি, এই যে দেখেন এখানে যখন সুলতান মাহমুদ শাসনে বসে তখন বাগদাদের একজন খলিফা নাম হচ্ছে কাদির বিল্লাহ। তো তিনি কি করে, এই সুলতান মাহমুদকে দুইটা উপাধি দেয়। কি কি উপাধি? একটা হচ্ছে ইয়ামিন উদ দৌলা ও আমিন উদ মিল্লাত। ঠিক আছে, তো এই যে দুইটা উপাধি দেয়, এই দুইটা উপাধি আপনার মনে রাখতে হবে এবং কে দেয় সেটা আপনাকে মনে রাখতে হবে। এই যে বাগদাদের খলিফা কাদির বিল্লাহ, ঠিক আছে, তিনি এই দুইটা উপাধি দেয়, ইয়ামিন উদ দৌলা এবং আমিন উদ মিল্লাত। তো এটা আপনাকে মনে রাখতে হবে, কেননা এটা এমসিকিউ তে আসবে। ঠিক আছে, যেহেতু সংক্ষিপ্ত ওই কারণে এমসিকিউ তে আসবে। আচ্ছা, তারপর এখানে আরো কিছু বলে দেওয়া হয়েছে। 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে তিনি 17 বার ভারত অভিযান করে। কতবার? আমি আপনাদের প্রথমে বলেছিলাম সুলতান মাহমুদ ভারতে আক্রমণ করে বা অভিযান করে 17 বার, 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সর্বশেষ আক্রমণ বা অভিযান ছিল 1027 খ্রিস্টাব্দে এবং সেটা ছিল জাটদের বিরুদ্ধে। ঠিক আছে,
তিনি 17টা অভিযান পরিচালনা করেছিলেন ভারতে, ঠিক আছে, 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, এরপর আমরা বলবো রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ যদি আমি বলি, এখানে সুলতান মাহমুদের যে বাবা ছিলেন সবুকতুগিন, তার সাথে পাঞ্জাবের রাজা জয়পাল, তার সাথে একটা দ্বন্দ্ব ছিল, ঠিক আছে। তো পৈতৃক সূত্রে এই জয়পালের সাথে সুলতান মাহমুদ যখন শাসক হয়, ওই তার সাথে আর জয়পালের সাথে শত্রুতা কিন্তু পৈতৃক সূত্রে আসে, ঠিক আছে, শত্রুতা থেকে যায়। তো পাঞ্জাবের সাথে মূলত সুলতান মাহমুদের শত্রুতা ছিল এবং একটা সময় কি হয়, এই সুলতান মাহমুদ পাঞ্জাবের রাজা জয়পালকে হারিয়ে দেয়। এটা সম্ভবত আপনার 1000 খ্রিস্টাব্দে। 1000 খ্রিস্টাব্দে পাঞ্জাবের রাজা জয়পাল বীর বিক্রমে যুদ্ধ করে পরাজিত হন। তিনি কয়েকজন পুত্র প্রপুত্র সুলতান সৈনিকদের হাতে বন্দী, কয়েকটি শর্তে তিনি মুক্তি পান। তারপর এই জয়পাল সুলতান মাহমুদের কাছে হেরে গিয়ে তিনি আবার কয়েকটা শর্তে মুক্তি পায়। মুক্তি পেয়ে কি হয়, তার যে শাসনভার সেটা তার ছেলে আনন্দপালকে দিয়ে তিনি আত্মহত্যা করেন, ঠিক আছে। তো এই পাঞ্জাব এভাবে মূলত সাম্রাজ্যভুক্ত হয়। এই আনন্দপালকে আবার পরবর্তীতে সুলতান মাহমুদ হারায় এবং এই পাঞ্জাবকে শেষ মুহূর্তে গজনীর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন, ঠিক আছে। তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন যে জয়পাল পাঞ্জাবের রাজা ছিল এবং সুলতান মাহমুদ এই জয়পালকে পরাজিত করে, জয়পাল কিছু শর্তে মুক্তি পায় এবং তিনি তার রাজ্যের ভার অর্থাৎ পাঞ্জাবের ভার তার ছেলে আনন্দপালকে দিয়ে তিনি আত্মহত্যা করেন। ব্যাস, এই পর্যন্ত আপনার একটু হালকা মনে রাখলেই হবে। এই সালটা হচ্ছে কি 1000 খ্রিস্টাব্দ, ঠিক আছে। এটা ছিল প্রথম আক্রমণ সুলতান মাহমুদের বা প্রথম অভিযান। আচ্ছা আচ্ছা, অভিযানগুলো আমরা একটু পরে বলি, কেননা আরো কিছু কারণ রয়েছে। রাজনৈতিক কারণ আপনাদেরকে আমি হালকা করে বলে দিলাম। এরপর হচ্ছে অর্থনৈতিক কারণ। আচ্ছা, এই যে সুলতান মাহমুদ তিনি যে ভারত আক্রমণ করতেন, এর পেছনে আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক কারণ। সুলতান মাহমুদ একজন জ্ঞানী এবং দূরদর্শী লোক ছিলেন, ঠিক আছে। তিনি তার যে সেনাবাহিনী সেটাকে অনেক বেশি শক্তিশালী করতে চেয়েছিলেন, যার কারণে তার অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু তার টাকার খুব অভাব ছিল তার সাম্রাজ্যে। তখন তিনি খোঁজ করতে থাকলেন কোথায় টাকা পাওয়া যায়, কোথায় বেশি সম্পদ পাওয়া যায়, ঠিক আছে। তখন তিনি কি করলেন, ভারতের দিকে নজর দিলেন। তিনি দেখলেন যে ভারতের যে রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এগুলা খুবই খারাপ। এই সুযোগে সুলতান মাহমুদ কি করলেন, ভারতে আক্রমণ করলেন। বিভিন্ন রাজ্যে আক্রমণ করে 17 বার আক্রমণ করে সেখান থেকে বিপুল পরিমাণ সম্পদ নিয়ে আবার তার দেশে গজনীতে ফিরে আসে। আচ্ছা, গজনী এটা কিন্তু আপনার আফগানিস্তানের একটি শহর। আপনারা অনেকে আবার ভুল করেন না, অনেক সময় এমসিকিউতে আসে যে গজনী কোন দেশে অবস্থিত বা সুলতান মাহমুদ কোন দেশে ফিরে গেলেন, এমন প্রশ্ন আসে। কিন্তু গজনী হচ্ছে আফগানিস্তানে সে সময় অবস্থিত ছিল। যাই হোক, আমরা এখানে অর্থনৈতিক কারণ, হ্যাঁ, ঐতিহাসিকরা অনেকেই বলেছে যে সুলতান মাহমুদ 17 বার আক্রমণ করেছে ভারতে ঠিকই, কিন্তু সেখানে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে নাই, এবং এটা সত্য, ঠিক আছে। ঐতিহাসিকরা এটা বলেছে। ঐতিহাসিকরা আরো কিছু বলেছে, সেটা হচ্ছে কি সুলতান মাহমুদ ভারতে আক্রমণ করেছে এবং তিনি শুধুমাত্র একজন লুণ্ঠনকারী, ঠিক আছে, এভাবেও আখ্যায়িত করা হয়েছে তাকে। কিন্তু সুলতান মাহমুদ মূলত কি কারণে এই ভারত আক্রমণ করেছিল? মূল কারণ আপনি বলতে পারেন যে অর্থনৈতিক কারণ। কারণ কি, ওই যে বললাম, তিনি তার সাম্রাজ্য উন্নত করতে চেয়েছিলেন এবং তিনি তার সেনাবাহিনীকে আরো বেশি শক্তিশালী করতে চেয়েছিলেন। তার যে নগরী গজনী সেটাকে অনেক বেশি উন্নত করতে চেয়েছিলেন, যার কারণে তার অনেক সম্পদ বা টাকার প্রয়োজন ছিল। তো এই টাকা এগুলো কোথায় পাবে? এগুলা সব ভারত থেকে, ভারতে অভিযান করে 17 বার অভিযান করে, এক এক অভিযানে প্রায় প্রতি বছরই কি করতো, আক্রমণ করতো ভারতে। আক্রমণ করে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন মন্দিরে, ঠিক আছে, আক্রমণ করে বিপুল পরিমাণ সম্পদ আহরণ করে নিজের দেশে ফিরে যেতেন এবং সেগুলা তিনি কিন্তু নিজের জন্য ব্যয় করতেন না। সুলতান মাহমুদ কিন্তু আপনার যেমনই হোক তিনি ভারত থেকে
এই টাকাগুলা অভিযান করে নিজের দেশে নিয়ে যেতেন, কিন্তু নিজের ব্যক্তিগত কাজে সেগুলা ব্যবহার করতেন না। তিনি তার শহর, তার নগরীর উন্নয়নের জন্য, নগরীতে তিনি শিক্ষা, বিদ্যালয়, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, মসজিদ এগুলা নির্মাণ করতেন। এছাড়াও তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করতেন এই টাকা দিয়ে। তিনি জনগণকে সাহায্য করতেন, তার যে দেশবাসী তাদেরকে এই টাকা সাহায্য সহযোগিতার জন্য দিতেন। ঠিক আছে, তো আমরা সর্বশেষ বলতে পারি সুলতান মাহমুদ তার শহর গজনী উন্নয়নের জন্য, তার শহরের মানুষের জীবনযাপন উন্নয়নের জন্য, এই যে সম্পদ, ভারত সে সময় কিন্তু সম্পদশালী দেশ ছিল, সেখানে আক্রমণ করে ভারত থেকে বিপুল পরিমাণ সম্পদ এনে বা টাকা পয়সা এনে তার গজনী উন্নয়ন করত। ঠিক আছে, তো তার গজনী নগরী উন্নয়নের জন্য টাকা পয়সা যে প্রয়োজন ছিল, সেই টাকাটা তিনি ভারত থেকে আক্রমণ করে বা অভিযান করে নিয়ে আসতেন। ব্যাস, তাহলে আমরা কি পেলাম? রাজনৈতিক কারণে এবং অর্থনৈতিক কারণে। আরো একটি কারণ আছে, সেটা হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য। অনেকেই বলে, অনেক ঐতিহাসিক বলে যে সুলতান মাহমুদ ধর্মীয় কারণে ভারত আক্রমণ করেছিল, কিন্তু এমনটা না। সেটা ছিল আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসনভার গ্রহণের পর থেকে, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে ইসলাম প্রচার করতে শুরু করে, তখন থেকে যতজন শাসক হয়েছে সবার কিন্তু একটা দায়িত্ব ছিল, প্রত্যেকটা শাসকের দায়িত্ব ছিল, প্রধান যে কাজ সেটা হচ্ছে ধর্ম প্রচার করা। কিন্তু এই 1000 খ্রিস্টাব্দে এসে শাসকদের মধ্যে এই বিষয়টা লক্ষ্য করা যেত না। ঠিক আছে, তারা কিন্তু ধর্ম প্রচারে অতটা আগ্রহী হতো না, কিন্তু তারা নিজেরা ধর্ম ঠিকই পালন করত, বাধ্যতামূলক ছিল না। কেন বলতেছি? সুলতান মাহমুদের যে সেনাবাহিনী, এখানে কিন্তু আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল জাতির সৈন্য ছিল। কাজে আমরা বলতে পারি সুলতান মাহমুদ একজন ধর্মনিরপেক্ষ শাসক ছিল বা অভিযানকারী ছিল। ঠিক আছে, এখানে আপনারা অনেকে বলতে পারেন যে সুলতান মাহমুদ ধর্মীয় কারণে আক্রমণ করেছিল ভারত, ধর্ম প্রচারণার জন্য। আসলে এটা অতটা সঠিক না। ঐতিহাসিকরা এখানে বলে দিয়েছে যে ধর্ম ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন নাই। মূল কারণ আমি আপনাদেরকে বলে দিয়েছি, অর্থনৈতিক কারণ, অর্থ সংগ্রহের জন্য তিনি ভারত আক্রমণ করেছে। কিন্তু সুলতান মাহমুদ যেহেতু একজন মুসলিম সম্রাট, তো তিনি যখন ভারত আক্রমণ করেছে, ভারত যখন বিজয় করেছে, বিভিন্ন রাজ্য বিজিত হয়েছে, সেই বিজিত রাজ্যে সুলতান মাহমুদের সাথে সাথে বিভিন্ন পীর, দরবেশ, আউলিয়া তারা গিয়ে এই ধর্ম প্রচার করত সে সময়। ঠিক আছে, তো ধর্ম প্রচারের দ্বার বা দরজা কিন্তু উন্মোচন হয়েছিল 1000 খ্রিস্টাব্দ থেকে 1030 খ্রিস্টাব্দের মধ্যে। এই সময়টা যতগুলা অভিযান হয়েছে, যতগুলা রাজ্য বিজিত হয়েছে ভারতে, প্রত্যেকবার বিভিন্ন পীর দরবেশ গিয়ে ওই জায়গায় স্থায়ীভাবে বাসস্থান তৈরি করে তাদের যে ইসলাম ধর্মটা ছড়িয়ে দিত। ঠিক আছে, এভাবেই কিন্তু আপনার ইসলাম ধর্ম প্রচার হয় ভারতে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা 3-4টা কারণ বললাম সুলতান মাহমুদ কেন ভারত অভিযান করেছিলেন বা ভারত আক্রমণ করেছিলেন। 1 নম্বর কারণ রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ কি? ভারতের রাজনৈতিক যে রাজা, তাদের মধ্যে অনৈক্য ছিল, রাজনৈতিক কোনো মিল বন্ধন কিচ্ছু ছিল না, যার কারণে তারা ক্রমেই দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, মনে করেন এটা একটা সহজ বিষয়, 10 জন রাজা যদি একত্রিত থাকতো তাহলে তাদেরকে ভাঙতে খুব কষ্ট হতো। যেহেতু তারা এক একজন আলাদা, এককভাবে নিজেকে অনেক শক্তিশালী মনে করত, তো প্রকৃতপক্ষে কিন্তু আসলে তা ছিল না। সকল রাজা যদি ভারতের এক থাকতো তাহলে বাইরের দেশ থেকে কেউ এসে আক্রমণ করতে পারতো না, সেই সাহস হতো না। তো এই জিনিসটার সুযোগ নিয়েছে। ঠিক আছে, বাইরের দেশের শাসকরা এই বিষয়টা লক্ষ্য করছে যে তাদের রাজনৈতিক অমিল রয়েছে, তাদের মধ্যে ঐক্যতা নাই, তো এখানে আক্রমণ করা যায়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলে দিলাম 3টা কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ এবং ধর্মীয় কারণ। সুলতান মাহমুদের মূল কারণ ছিল অর্থনৈতিক কারণ। আমি আপনাদেরকে বলে দিয়েছি, অর্থ সংগ্রহের জন্য তিনি মূলত ভারতে আক্রমণ করতেন বা অভিযান করতেন, এবং প্রতি বছরই আক্রমণ করতেন এবং প্রতিটা অভিযানে
আপনার বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রা, বিভিন্ন সম্পদ আহরণ করে নিজের দেশকে উন্নত করতেন। ঠিক আছে, সুলতান মাহমুদের প্রধান প্রধান কিছু অভিযান উল্লেখ করেছে। তো আমি আপনাদেরকে 17টা অভিযান থেকে সবকটা বলবো না, শুধুমাত্র 2টা বলবো, যে 2টা পরীক্ষায় আসে। তো চলেন একটু দেখে নেই। আচ্ছা, আমি অল্প একটু বই পড়ে শোনাবো, এটুকু আপনাকে শুনতে হবে। এই যে দেখেন, কাথিয়াওয়াড়ের বর্তমান গুজরাট সোমনাথ মন্দিরের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়। অর্থাৎ সোমনাথ মন্দির আপনারা কিন্তু অনেকে চিনেন, বর্তমানের গুজরাটে এই সোমনাথ মন্দির অবস্থিত। এই সোমনাথ মন্দির সম্পর্কে আমি আপনাদেরকে কিছু তথ্য দেই। সোমনাথ মন্দির সে সময়ে একটা প্রভাবশালী মন্দির ছিল এবং এই জায়গায় কেউ আক্রমণ করলে সহজে জান নিয়ে ফিরতে পারতো না। খুবই শক্তিশালী ছিল, অনেক জনবল ছিল, অনেক রক্ষী ছিল। এবং এই মন্দিরে মূলত রাজারা, বিত্তবানরা বা ধনী লোকেরা তাদের স্বর্ণ মুদ্রা দান করত, অকাতরে দান করত এই মন্দিরে। প্লাস যারা ধনী রয়েছে বা রাজারা, তারা তাদের যে স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা সবকিছু এই মন্দিরে জমা রাখত, ঠিক আছে, বা সংরক্ষণ করে রাখত, যাতে এই টাকাটা নষ্ট না হয় বা হারিয়ে না যায় বা অন্য কোনো রাজ্য থেকে আক্রমণ করে তাদের এই সম্পদ না নিয়ে যেতে পারে। এই জন্য তাদের এই টাকাটা একটা সুরক্ষিত স্থানে রাখার দরকার, প্রয়োজন পড়েছিল, বা তারা সুরক্ষিত একটা জায়গা হিসেবে বেছে নিতে হচ্ছে এই সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দিরে সকল রাজারা, ধনীরা তাদের সম্পদগুলা জমা করে রাখতো। এবং এই রাজারা শুধু জমা করে রাখতো তাই না, নিজেরা অকাতরে এই মন্দিরে দান করতো, স্বর্ণ মুদ্রা, বিভিন্ন ধরনের সম্পদ, ঠিক আছে, সবসময় দান করত। তাই এই সোমনাথ মন্দির সে সময় একটা অনেক শক্তিশালী জায়গা ছিল বা একটা সুরক্ষিত স্থান ছিল। তো এই সোমনাথ মন্দিরে সুলতান মাহমুদ আক্রমণ করে বা অভিযান চালায় কত খ্রিস্টাব্দে? 1026 খ্রিস্টাব্দে। 1025 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনি থেকে রওনা হয়, 1026 খ্রিস্টাব্দে আপনার সোমনাথ মন্দিরে আক্রমণ করে। এই অভিযানে ব্যাপক সৈন্য নিহত হয়, অনেক সৈন্য নিহত হয় এবং একটা সময় সুলতান মাহমুদ বিজয়ী হয় এবং এখান থেকে আপনার অনেক পরিমাণ, কত, 2 কোটি স্বর্ণ মুদ্রা এবং প্রচুর অলংকার ও মণিমণিকা পায় সুলতান মাহমুদ। 2 কোটি স্বর্ণ মুদ্রা পায়। একবার ভাবেন, সেই আমলে 1000 খ্রিস্টাব্দে সেই সময় 2 কোটি স্বর্ণ মুদ্রা পেয়েছিল শুধুমাত্র সোমনাথ মন্দির থেকে। অনেকেই আবার ঐতিহাসিকরা অনেকেই বলে যে সুলতান মাহমুদ মূলত হিন্দুদের দেখতে পারতেন না, হিন্দুদের শুধু আক্রমণ করে তাদের ক্ষতি করত। কিন্তু এমন না, সুলতান মাহমুদ কিন্তু মুসলমানদের অনেক জায়গায় আপনার আক্রমণ করেছে। সুলতান মাহমুদ শুধু হিন্দু রাজ্যে আক্রমণ করতো না, সে সময় অনেক মুসলিম রাজ্যও ছিল, সেখানেও সুলতান মাহমুদ আক্রমণ করত শুধুমাত্র অর্থের জন্য। অর্থ তিনি সংগ্রহ করতেন এবং নিজের দেশে চলে যাইতেন। তিনি কিন্তু স্থায়ী রাজ্য প্রতিষ্ঠার জন্য এখানে আক্রমণ করতেন না, শুধুমাত্র অর্থের জন্য তিনি আসতেন। ঠিক আছে, তো এই সোমনাথ মন্দির 1026 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ অভিযান চালায়। অভিযান চালিয়ে 2 কোটি স্বর্ণ মুদ্রা এবং অনেক মণিমুক্তা তিনি আহরণ করেন বা পায়। সেগুলো নিয়ে তিনি তার দেশে চলে যায়। আসার সময় এই সোমনাথ মন্দির থেকে সম্পদ আহরণ করে নিয়ে তার দেশে ফিরে যাওয়ার সময় তখন আবার কিছু উগ্রপন্থী তাদেরকে আক্রমণ করে এই সুলতান মাহমুদ এবং তার সৈন্যদের। অনেক সৈন্য ভীত হয়ে পড়ে, বিচলিত হয়ে যায় যে কারা আবার আক্রমণ করলো। ঠিক আছে, এই যে যারা আক্রমণ করে এরা হচ্ছে জাটপন্থী। তো হয়তো এটা কোনো ধর্ম হবে, আমি জানি না। তো এই জাটদেরকে শায়েস্তা করার জন্য 1027 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ আবারও ভারতে আসে, এসে এই জাটদেরকে আক্রমণ করে তাদেরকে পরাজিত করে এবং শাস্তি দেয়। ঠিক আছে, এটাই ছিল তার সর্বশেষ অভিযান ভারতে সুলতান মাহমুদের। তাহলে যদি প্রশ্নে আসে যে সুলতান মাহমুদের সর্বশেষ অভিযান কোনটি ছিল বা কত খ্রিস্টাব্দে ছিল, 1027 খ্রিস্টাব্দে জাটদের বিরুদ্ধে।
এখানে কিন্তু আমি আপনাদেরকে উল্লেখযোগ্য দুইটা ঘটনা বললাম। সোমনাথ মন্দিরের এই ঘটনা, এটা আপনাকে মনে রাখতে হবে, এটা আসবে পরীক্ষা, এখান থেকে বেশি প্রশ্ন আসে। আর আসবে নাই বা কেন, মাত্র এই একটা ঘটনা দিয়েছে, এই ছোট্ট একটা বইয়ে সংক্ষিপ্ত করে দিয়েছে। আর জেনারেল বইয়ে এত মোটা আর লেখা ছোট ছোট, পড়তে পড়তে মাথা ব্যথা হয়ে যায়। আর এইখানে লেখা বড়, আপনার তার মধ্যে আবার সংক্ষিপ্ত। বুঝতে পারছেন? শুধুমাত্র একটা ঘটনা পড়বেন, এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে আপনি দিয়ে দিবেন সংক্ষিপ্ত, অত বেশি নাই। আচ্ছা, এখন সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল মানে বুঝবেন, ভারত অভিযান, ভারতে আক্রমণ করে সুলতান মাহমুদের কি কি লাভ হলো, লাভটা হইলো কি, বা ফলাফলটা কি আইলো, ঠিক আছে, এটাই বোঝায় আর কি। সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল কি, আমরা বই দেখব না, আমরা 2-3টা পয়েন্ট দিব। ভারত অভিযানে সুলতান মাহমুদের ফলাফল পেল কি কি। 1 নম্বর বলবো বিপুল পরিমাণ অর্থ সম্পদ আহরণ করে। 2 নম্বর বলবো সুলতান মাহমুদ যেহেতু ভারত অভিযান করেছিল, তার সাথে সাথে পীর দরবেশ গেছে, তাই না? তাহলে এই যে পীর দরবেশ গেল, তাহলে আমাদের লাভ হইলো কিনা, ফলাফলটা ভালো হইলো কিনা। তাহলে আমরা 2 নম্বর কারণটা বলবো ধর্মীয় বিস্তৃতি বা ধর্মের প্রসার ঘটলো। ভারতে যে আক্রমণ করলো, সুলতান মাহমুদের সাথে সাথে যখন পীর দরবেশ ভারতে প্রবেশ করলো, তারা কিন্তু ইসলাম প্রচার করছে। তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট কি দিতে পারি, ইসলামের প্রসার। আর প্রথমটা কি দিলাম, বিপুল পরিমাণ অর্থ আহরণ। তো দেখেন, ফলাফলে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে 2টা কারণ বললাম। ভারত অভিযানের ফলে লাভ হয়েছে কি কি। 1 নম্বরে বিপুল পরিমাণ অর্থ আনছে সুলতান মাহমুদ। 2 নম্বরে ভারত অভিযানের ফলে পীর দরবেশরা ভারতে প্রবেশ করছে এবং সেখানে ইসলাম প্রচার করছে, তার মানে ইসলামের প্রসার ঘটছে। 2টা লাভ হয়েছে কিনা। আর অনেক কারণ আছে, অনেক লাভ আছে, এখানে বিস্তারিত আলোচনা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। কিন্তু যারা সংক্ষিপ্ত ভাবে দিতে চান পরীক্ষায়, অনেকে কিন্তু সময় পায় না, তো তারা 2টা পয়েন্ট লিখে দেবেন। ভারত আক্রমণ করে 2টা লাভ হয়েছে, অর্থনৈতিক লাভ এবং ধর্মীয় ভাবে লাভ হয়েছে বা ধর্মের প্রসার ঘটেছে। পাইছেন? ব্যাস। তারপরে তো সুলতান মাহমুদের চরিত্র, যে সুলতান মাহমুদ কেমন ছিল আমি আপনাদেরকে বলেছি, একটু পরে আমি আপনাদেরকে বলবো তার সম্পর্কে। সুলতান মাহমুদ একজন ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন। কিভাবে বুঝলাম, তার সেনাবাহিনীতে আপনার বিভিন্ন ধর্মের লোক ছিল বা সেনা সদস্য ছিল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোক একসাথে বসবাস করত, একসাথে তারা প্রশিক্ষণ গ্রহণ করত, একসাথে তারা যুদ্ধ করত, ঠিক আছে। এমনকি হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করলেও ওই হিন্দু সৈন্যরাই কিন্তু ওই হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করত, প্লাস অন্য ধর্মের সৈনিকরা তো ছিলই, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন তো সুলতান মাহমুদ কিভাবে এই বিভিন্ন ধর্মের লোকদের একটি সেনাবাহিনী রাখছিল। একটা সেনাবাহিনীতে কিভাবে রাখছে, ওই তো ধর্মনিরপেক্ষ ছিল আমাদের সুলতান মাহমুদ। তিনি কিন্তু ধর্মতটা গুরুত্ব দেয়নি, কিন্তু তিনি মানুষের হিসেবে খারাপ ছিলেন না, তিনি কিন্তু আপনার ধর্মভীরু একজন মানুষ ছিলেন এবং আপনার নিয়মিত নামাজ, তারপর হচ্ছে ধর্মীয় কাজগুলা তিনি ব্যক্তিগতভাবে করতেন, ঠিক আছে। তারপর আরো একটু তার চরিত্র সম্পর্কে আমরা এখানে দেখি। 1030 খ্রিস্টাব্দে মাত্র 60 বছর বয়সে গজনীতে মৃত্যুবরণ করেন। কত খ্রিস্টাব্দে? 1030 খ্রিস্টাব্দে তিনি গজনীতে মৃত্যুবরণ করেন, আর তখন তার বয়স ছিল 60 বছর। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হয়েছে, এই সময়ে বা সুলতান মাহমুদের এই যুগে তাকে একজন প্রতিভাবান শাসক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আচ্ছা, আমাদের আলোচনা কিন্তু এতটুকু একটা পৃষ্ঠা আমি এত বড় করে বললাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন, ঠিক আছে। তো আমরা 2টা পার্ট সম্ভবত শেষ করে ফেলেছি, আপনাদেরকে একটু বলি। প্রথমত ছিল ভারতের আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থা, আপনাদেরকে আমি বলেছি প্রথমে। দ্বিতীয়ত সুলতান মাহমুদের সামরিক অভিযান, চরিত্র এবং কৃতিত্ব। আচ্ছা, আমি কৃতিত্বটা বলি নাই, তো কৃতিত্ব বলতে বোঝায় সুলতান মাহমুদ কি কি করলো, ঠিক আছে, সেটাকে আপনি কৃতিত্ব বলতে পারেন। যেমন ভারতের
অভ্যন্তরে তিনি প্রথম ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন বা পৌঁছে দিয়েছিলেন। এটা আপনি দিতে পারেন তার কৃতিত্বে। তারপর আপনি আরো বেশ কিছু কৃতিত্ব দিতে পারেন। তার কৃতিত্ব হিসেবে অনেক ঐতিহাসিক অনেক কিছু বলেছে। কেউ বলেছে দিগ্বিজয়ী বীর, আবার কেউ বলেছে গজনীর নেপোলিয়ন। তো তার বীরত্বের অনেক গুণগান করেছে অনেক ঐতিহাসিক। তো আমরা সুলতান মাহমুদের চরিত্র সম্পর্কে, ভারত আক্রমণের কারণ এবং ভারতে 17 বার অভিযান করেছে তার মধ্যে 2টা উল্লেখযোগ্য কাহিনী আপনাদেরকে আমি বললাম। এবং ভারতের সুলতান মাহমুদের আক্রমণ বা ইসলামের আগমনের পূর্বে ভারতের রাজনৈতিক বা সামাজিক অবস্থা কেমন ছিল সেগুলো আপনাদেরকে বললাম। এখানে আমাদেরকে প্রথমত বহু নির্বাচনে দিয়েছে 3টা। ঠিক আছে, আমি যা যা বললাম এগুলো একটু মনে রাখবেন। আর এখানে 3টা বহু নির্বাচনে দিয়েছে। প্রথম হচ্ছে সুলতান মাহমুদ কোন দেশের সুলতান। প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম এই এমসিকিউটা। যাই হোক, এটার সঠিক অ্যান্সার আপনারা কমেন্টে লিখে যান। হ্যাঁ, বাগদাদের খলিফা কাদের বিল্লাহ সুলতান মাহমুদকে কি উপাধিতে ভূষিত করেন। এটা আপনাদেরকে আমি বলেছিলাম যে এটা এমসিকিউতে আসবে। কি হবে বলুন তো? এমসিকিউর উত্তরটা কমেন্টে বলে যান। আমি এটা একটু বলেই দিই, আপনারা আবার যদি না পারেন প্রথমটা আপনারা বলে যাবেন, দ্বিতীয়টা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ইয়ামিন উদ্দৌলা, এই উপাধিটা দিয়েছিলেন। আরেকটা উপাধি দিয়েছিলেন, ওইটা মনে করবেন। সুলতান মাহমুদ ভারতে অভিযান করেন কতবার? 17 বার। ব্যাস, আমরা আজকে সুলতান মাহমুদ সম্পর্কে এতটুকু পড়লাম। তো আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি? যদিও আমি একটু অগোছালোভাবে বলেছি, আসলে একটা বিষয়ে ঘটনা বললে না খুব দ্রুত বোঝা যায়। আমি আপনাদেরকে শুধুমাত্র পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রথমত ভারতের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা কেমন ছিল সুলতান মাহমুদের আগমনের বা অভিযানের পূর্বে, তাই না? তারপর আমি বললাম সুলতান মাহমুদ কি কারণে ভারতে আক্রমণ করলেন বা অভিযান করলেন। তারপর আমি বললাম কতবার আক্রমণ করেছে, এবং 17 বার করছে, সেখান থেকে আমি 2 বার, সেখান থেকে আমি শেষের 2টা ঘটনা আপনাদেরকে বলেছি। একটা হচ্ছে সোমনাথ মন্দির আক্রমণ বা অভিযান, দ্বিতীয়ত হচ্ছে জাটদের বিরুদ্ধে অভিযান। ঠিক আছে, শেষ পর্যায়ে আমি আপনাদেরকে কি বললাম? শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বললাম ভারতীয় অভিযানের ফলাফল কি, 2টা বলছি। ঠিক আছে, আপনারা যদি একদম না পারেন পরীক্ষার হলে গিয়ে এই 2টা আপনি ব্যাখ্যা করে দিবেন। কি বলেন তো? অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, দ্বিতীয়ত ইসলামের প্রসার ঘটিয়েছে। 2টা পয়েন্ট শেষ। ব্যাস, এতটুকু পড়লেই এনাফ। এরপর হচ্ছে পরবর্তীতে আমরা যা পড়বো সেটা হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির উত্তর ভারত অভিযান, তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ। তো পরবর্তী ভিডিও বা পার্ট অবশ্যই দেখবেন।